নমস্কার, বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস। আজ ৭ম পর্ব। পাঠে আমি সুদীপ্তা কর্মকার। বাংলা সাহিত্যের রস আহরণে ও নিত্য নতুন সাহিত্যের খোঁজে আমার সাথে থাকতে হলে অবশ্যই বেঙ্গলি ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস ৭ম পর্ব। এদিকে নবীন ও মতির মা বুঝেছে এবারে ভিত গেল ভেঙে। পালিয়ে বাঁচবার আশ্রয় তাদের আর কোথাও রইল না। মতির মা বললে, এখানে যেরকম খেটে খাচ্ছি সেরকম খেটে খাবার জায়গা সংসারে আমার মিলবে। আমার দুঃখ এই যে আমি গেলে এ বাড়িতে দিদিকে দেখবার লোক আর কেউ থাকবে না। নবীন বললে, দেখো মেজবউ, এ সংসারে অনেক লাঞ্ছনা পেয়েছি। এ বাড়ির অন্ন জলে অনেকবার আমার অরুচি হয়েছে, কিন্তু এবার অসহ্য হচ্ছে যে এমন বউ ঘরে পেয়েও কি করে তাকে রাখতে হয়, নিতে হয় তা দাদা বুঝলে না। সমস্ত নষ্ট করে দিলে। ভালো জিনিসের ভাঙা টুকরো দিয়েই অলক্ষ্মী বাসা বাঁধে। মতির মা বললে, সে কথা তোমার দাদার বুঝতে দেরি হবে না, কিন্তু তখন ভাঙা আর জোড়া লাগবে না। নবীন বললে, লক্ষণ দেওর হবার ভাগ্য আমার ঘটল না, এইটাই আমার মনে বাজছে। যা হোক, তুমি জিনিসপত্র এক্ষুনি গুছিয়ে ফেলো। এ বাড়িতে যখন সময় আসে তখন আর তস হয় না। মতির মা চলে গেল। নবীন আর থাকতে পারলে না। আস্তে আস্তে তার বৌদির ঘরের বাইরে এসে দেখলে কুমু তার শোবার ঘরের মেঝের বিছানার উপর পড়ে রয়েছে। যে চিঠিখানা ছিঁড়ে ফেলেছে তার বেদনা কিছুতেই মন থেকে যাচ্ছে না। নবীনকে দেখে তাড়াতাড়ি উঠে বসল। নবীন বলল, বৌদিদি, প্রণাম করতে এসেছি, একটু পায়ের ধুলো দাও। বৌদিদির সঙ্গে নবীনের এই প্রথম কথাবার্তা। কুমু বললে, এসো, বসো। নবীন মাটিতে বসে বললে, তোমাকে সেবা করতে পারবো এই খুশিতে বুক ভরে উঠেছিল, কিন্তু নবীনের কপালে এতটা সৌভাগ্য সইবে কেন? কটা দিন মাত্র তোমাকে পেয়েছি, কিছুই করতে পারিনি, এই আফসোস মনে রয়ে গেল। কুমু জিজ্ঞাসা করলে, কোথায় যাচ্ছ তোমরা? নবীন বললে, দাদা আমাদের দেশেই পাঠাবে। এরপরে তোমার সঙ্গে বোধ হয় আর দেখা হবার সুযোগ হবে না, তাই প্রণাম করে বিদায় নিতে এসেছি। বলে যেই সে প্রণাম করলে, মতির মা ছুটে এসে বললে, শীঘ্রই চলে এসো, কর্তা তোমার খোঁজ করছেন। নবীন তাড়াতাড়ি উঠে চলে গেল। মতির মাও গেল তার সঙ্গে। সেই বাইরের ঘরে দাদা তার ডেস্কের ওপর বসে। নবীন এসে দাঁড়ালো। অন্যদিনে এমন অবস্থায় তার মুখে যেরকম আশঙ্কার ভাব থাকত, আজ তার কিছুই নেই। মধুসূদন জিজ্ঞাসা করলে, ডেস্কে চিঠির কথা বড় বউকে কে বললে? নবীন বললে, আমিই বলেছি। হঠাৎ তোমার এত সাহস বেড়ে উঠল কোথা থেকে? বড় বউ রানী আমায় জিজ্ঞাসা করলেন তার দাদার চিঠি এসেছে কিনা। এ বাড়ির চিঠি তো আমার কাছে এসেই প্রথমটা এই ডেস্কে জমা হয়, তাই আমি দেখতে এসেছিলুম। আমাকে জিজ্ঞেস করতে সবুর হয়নি? তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন তাই। তাই আমার হুকুম উড়িয়ে দিতে হবে? তিনি তো এ বাড়ির কর্ত্রী, কেমন করে জানব তার হুকুম এখানে চলবে না? তিনি যা বলবেন আমি তা মানব না, এত বড় আস্পর্ধা আমার নেই, এই আমি তোমায় বলে দিচ্ছি। তিনি তো শুধু আমার মনিব নন, তিনি আমার গুরুজন। তাকে যে মানব সে নেমক্ষে নয়, সে আমার ভক্তি থেকে। নবীন, তোমাকে তো এতটুকু বেলা থেকে দেখছি, এসব বুদ্ধি তোমার নয়, জানি তোমার বুদ্ধিকে যোগায়। যাই হোক, আজ আর সময় নেই, কাল সকালে ট্রেনে তোমাদের দেশে চলে যেতে হবে। যে আজ্ঞে। বলেই নবীন দ্বিরুক্তি না করেই দ্রুত চলে গেল। এত সংক্ষেপে যে আজ্ঞে মধুসূদনের একটুও ভালো লাগলো না। নবীনের কান্নাকাটি করা উচিত ছিল, যদিও তাতে মধুসূদনের সংকল্পের ব্যাহত ঘটত না। নবীনকে আবার ফিরে এসে বললে, মাইনে চুকিয়ে দিয়ে যাও, কিন্তু এখন থেকে তোমাদের খরচপত্র জোগাতে পারবো না। নবীন বললে, তা জানি, দেশে আমার অংশে যা জমি আছে আমি তাই চাষ করে খাবো। বলেই অন্য কোনো কথার অপেক্ষা না করে সে চলে গেল।
মানুষের প্রকৃতি নানা বিরুদ্ধ ধাতু মিশল করে তৈরি। তার একটা প্রমাণ এই যে মধুসূদন নবীনকে গভীরভাবে স্নেহ করে। তার অন্য দুই ভাই রাজকপুরে বিষয় সম্পত্তি নিয়ে পাড়াগাঁয়ে বসে রয়েছে। মধুসূদন তাদের বড় একটা খোঁজ রাখে না। পিতার মৃত্যুর পর নবীনকে মধুসূদন কলকাতায় আনিয়ে পড়াশুনো করিয়েছে। তাকে বরাবর রেখেছে নিজের কাছে। সংসারের কাজে নবীনের স্বাভাবিক পটুতা, তার কারণ সে খুব খাঁটি। আর একটা হচ্ছে তার কথাবার্তা ব্যবহারে সকলেই তাকে ভালোবাসে। এ বাড়িতে যখন কোনো ঝগড়াঝাটি বাঁধে তখন নবীন সহজে সেটাকে মিটিয়ে দিতে পারে। নবীন সব কথায় হাসতে জানে, আর লোকেদের শুধু কেবল সুবিচার করে না, এমন ব্যবহার করে যাতে প্রত্যেকেই মনে করে তার উপরে বুঝি ওর বিশেষ পক্ষপাত। নবীনকে মধুসূদন যে মনের সঙ্গে স্নেহ করে তার একটা প্রমাণ মতির মাকে মধুসূদন দেখতে পারে না। যার প্রতি ওর মমতা, তার প্রতি ওর একাধিপত্য নেই, যার কারণে মধুসূদন কেবল কল্পনা করে মতির মা যেন নবীনের মন ভাঙতেই আছে। ছোট ভাইয়ের প্রতি ওর যে পৈতৃক অধিকার, বাইরে থেকে একটা মেয়ে এসে সেটাকে কেবল বাধা ঘটায়। নবীনকে মধুসূদন যদি বিশেষভাবে ভালো না বাসত তাহলে অনেক দিন আগেই মতির মার নির্বাসন দণ্ড পাকা হতো। মধুসূদন ভেবেছিল এতটুকু কাজ সেরেই আবার একবার অফিসে চলে যাব, কিন্তু কোনো মতেই মনের মধ্যে জোর পেলে না। কুমুর সেই যে চিঠিখানা ছিঁড়ে ফেলে চলে গেল, সেই ছবিটা তার মনে গভীরভাবে আঁকা হয়ে গেছে। সে এক আশ্চর্য ছবি, এমনতর কিছু সে কখনো মনে কল্পনা করতেও পারেনি। একবার তার চিরকালের সন্দেহ করা স্বভাববশত মধুসূদন ভেবেছিল নিশ্চয়ই কুমু চিঠিখানা আগেই পড়ে নিয়েছে, কিন্তু কুমুর মুখে এমন একটি নির্মল সত্যের দীপ্তি আছে যে বেশিক্ষণ তাকে অবিশ্বাস করা মধুসূদনের পক্ষেও অসম্ভব। কুমুকে কঠিনভাবে শাসন করবার শক্তি মধুসূদন দেখতে দেখতে হারিয়ে ফেলছে। এখন আর তার নিজের তরফে যে সব অসম্পূর্ণতা, তাই তাকে পীড়া দিতে আরম্ভ করেছে। তার বয়স বেশি, এ কথা আর সে ভুলতে পারছে না। এমনকি তার যে চুলে পাক ধরেছে সেটা সে কোনো মতে গোপন করতে পারলে বাঁচে। তার রঙটা কালো, বিধাতার এই অবিচার এতকাল পরে তাকে তীব্র করে বাজছে। কুমুর মনটা কেবলই তার মুষ্টি থেকে ফসকে যাচ্ছে। তার কারণ মধুসূদনের রূপ ও যৌবনের অভাব, এটা তার সন্দেহ নেই। এইখানে সে নিরস্ত্র, সে দুর্বল। চাটুতে যে ঘরের মেয়েদেরকে বিবাহ দিয়েছিল, কিন্তু সে যে এমন মেয়ে পাবে বিধাতা আগে থাকতেই তার কাছে হার মেনে নিয়েছেন, এ সে মনেও করেনি। অথচ এই কথা বলবার জোর মনে নেই যে তার ভাগ্যে একজন সাধারণ মেয়ে হলেই ভালো হতো, তার ওপরে তার শাসন খাটত। মধুসূদন কেবলই একটা বিষয়ে ট্যাক্কা দিতে পারে, সে তার ধনে। তাই আজ সকালেই ঘরে জহরি এসেছিল। তার কাছ থেকে 3টে আংটি নিয়ে রেখেছে। দেখতে চায় কোনটাতে কুমুর পছন্দ। সেই আংটির কৌটা 3টে পকেটে নিয়ে সে তার শোবার ঘরে গেল। একটা চুনি, একটা পান্না, একটা হীরার আংটি। মধুসূদন মনে মনে একটা দৃশ্য কল্পনাযোগে দেখতে পাচ্ছে। প্রথমে সে যেন চুনির আংটির কৌটা ধীরে ধীরে খুললে, কুমুলুব্ধ চোখে উজ্জ্বল হয়ে উঠল। তারপর বেরোলো পান্না, তাতে চক্ষু আরও প্রসারিত। তারপর হীরে, তার বহুমূল্য উজ্জ্বলতায় রমণীর বিস্ময়ের সীমা নেই। মধুসূদন রাজকীয় গাম্ভীর্যের সঙ্গে বললে, তোমার যেটা ইচ্ছে পছন্দ করে নাও। হীরেটাই কুমু যখন পছন্দ করলে তখন তার লুব্ধতার ক্ষীণ সাহস দেখে ঈষৎ হাস্য করে মধুসূদন 3টে আংটি কুমুর 3টে আঙুলে পরিয়ে দিলে। তারপরে রাত্রে শয়নমঞ্চের জবনিকা উঠল। মধুসূদনের অভিপ্রায় ছিল এই ব্যাপারটা আজ রাত্রের আহারের পর হবে, কিন্তু দুপুরবেলাকার দুর্যোগের পর মধুসূদন আর সবুর করতে পারলে না। রাত্রের ভূমিকাটা আজ অপরাহ্নেই সেরে নেবার জন্য অন্তঃপুরে গেল। গিয়ে দেখে কুমু একটা টিনের তোরঙ্গ খুলে শোবার ঘরের মেঝেতে বসে গোছাচ্ছে। পাশে জিনিসপত্র, কাপড় চোপড় ছড়ানো। এ কী কাণ্ড, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ। কোথায়? রজবপুরে। তার মানে কি হলো? তোমার দেরাজ খোলা নিয়ে ঠাকুরপোর শাস্তি দিয়েছে, সে শাস্তি আমারই পাওনা। যেও না বলে অনুরোধ করতে বসা একেবারেই মধুসূদনের স্বভাব বিরুদ্ধ।
তার মনটা প্রথমেই বলে উঠল, যাক না দেখি কতদিন যেতে পারে। এক মুহূর্ত দেরি না করে হনহন করে ফিরে চলে গেল। মধুসূদন বাইরে থেকে নবীনকে ডেকে পাঠিয়ে বললে, বড় বউকে তোরা খেপিয়েছিস। দাদা, কালই তো আমরা যাচ্ছি, তোমার কাছে ভয়ে ভয়ে ঢোক গিলে কথা কব না। আমি আজ এই স্পষ্ট করে বলে যাচ্ছি, বড় বউ রানীকে খেপাবার জন্য সংসারে আর কারোর দরকার হবে না, তুমি একাই পারবে। আমরা থাকলে তবু যদি বা কিছু ঠান্ডা রাখতে পারতুম, কিন্তু সে তোমার সইল না। মধুসূদন গর্জন করে বলে উঠলে, জ্যাঠামি করিস নে, রজবপুরে যাবার কথা তোরাই ওকে শিখিয়েছিস। এ কথা ভাবতেই পারি না তো শেখাবো কি? দেখ, এই নিয়ে যদি ওকে না চাস তোদের ভালো হবে না, স্পষ্টই বলে দিচ্ছি। দাদা, এইসব কথা বলছো কাকে? যেখানে বললে কাজে লাগবে সেখানে বলো গে। তোরা কিছু বলিস নি? এই তোমার গা ছুঁয়ে বলছি, কল্পনাও করিনি। বড় বউ যদি জেদ করে বসে তাহলে কি করবি তোরা? তোমাকে ডেকে আনবো। তোমার পাইক বরকন্দাজ পেয়াদা আছে, তুমি ঠেকাতে পারো। তারপরে তোমার শত্রুপক্ষেরা এই যুদ্ধের সংবাদ যদি কাগজে রটায়, তাহলে মেজ বউকে সন্দেহ করে বসো না। মধুসূদন আবার তাকে ধমক দিয়ে বললে, চুপ কর। বড় বউ যদি রজবপুরে যেতে চাই তো যাক, আমি ঠেকাবো না। আমরা তাকে খাওয়াবো কী করে? তোমার স্ত্রীর গয়না বিক্রি করে? যা যা বলছি, বেরো ঘর থেকে। নবীন বেরিয়ে গেল। মধুসূদন অডিকরণ ভেজানো পট্টি কপালে জড়িয়ে আবার একবার অফিসে যাবার সংকল্প করে মন দৃঢ় করতে লাগল। নবীনের কাছে মতির মা সব কথা শুনে দৌড়ে গেল কুমুর শোবার ঘরে। দেখলে তখনও সে কাপড় চোপড় পাট করছে তোলবার জন্য। বললে, হে কী করছো বউরানী? তোমাদের সঙ্গে যাব। তোমাকে নিয়ে যাবার সাধ্য কি আমার? কেন? বড় ঠাকুর তাহলে আমাদের মুখ দেখবেন না? তাহলে আমারও দেখবেন না। তা সে যেন হলো। আমরা যে বড় গরিব, আমিও কম গরিব না। আমরাও চলে যাবে। লোকে যে বড় ঠাকুরকে নিয়ে হাসবে। তা বলে আমার জন্য তোমরা শাস্তি পাবে, হে আমি সইব না। কিন্তু দিদি, তোমার জন্যে এ শাস্তি নয়, এ আমাদের নিজেদের পাপের জন্যই। কিসের পাপ তোমাদের? আমরাই তো খবর দিয়েছি তোমাকে। আমি যদি খবর জানতে চাই তাহলে খবর দেওয়াটা অপরাধ? কর্তাকে না জানিয়ে দেওয়াটা অপরাধ। তাই ভালো, অপরাধ তোমরাও করেছো, আমিও করেছি, একসঙ্গে ফল ভোগ করব। আচ্ছা বেশ, তাহলে বলে দেব তোমার জন্য পালকি। বড় ঠাকুরের হুকুম হয়েছে, তোমাকে বাধা দেওয়া হবে না। এখন তবে তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে দিই, ওগুলো নিয়ে যে ঘেমে উঠলে। দুজনে গোছাতে গেল। এমন সময় কানে এলো বাইরে জুতোর মচমচ ধ্বনি। মতির মা দিল দৌড়। মধুসূদন ঘরে ঢুকে বললে, বড় বউ তুমি যেতে পারবে না। কেন যেতে পারবো না? আমি হুকুম করছি বলে। আচ্ছা, তাহলে যাব না। তারপরে আর কি হুকুম বলো? বন্ধ করো তোমার জিনিস প্যাক করা। এই বন্ধ করলুম বলে কুমু উঠে ঘর থেকে বেরিয়ে গেল। মধুসূদন বললে, শোনো শোনো। তখনই কুমু ফিরে এসে বললে, কি বলো? বিশেষ কিছু বলবার ছিল না, একটু ভেবে বললে, তোমার জন্য আংটি এনেছি। আমার যে আংটির দরকার ছিল সে তুমি পড়তে বারণ করেছ, আর আমার কোনো আংটির দরকার নেই। একবার দেখোই না যে। মধুসূদন একে একে কৌটো খুলে দেখালে। কুমু একটিও কথা কইলে না। এর যেটা পছন্দ সেইটাই তুমি নিতে পারো। তুমি যেটা হুকুম করবে সেইটাই পরব। আমি তো মনে করি তিনটাই 3 আঙুলে মানাবে। হুকুম করো, তিনটেই পরব। আমি পরিয়ে দিই। দাও পরিয়ে। মধুসূদন পরিয়ে দিলে। কুমু বললে, আর কিছু হুকুম আছে? বড় বউ, রাগ করছো কেন? আমি একটুও রাগ করছি না বলে কুমু আবার ঘর থেকে চলে গেল। মধুসূদন অস্থির হয়ে বলে উঠল, আহা, যাও কোথায়? শোনো শোনো। কুমু তখনই ফিরে এসে বললে, কি বলো? ভেবে পেলে না কি করবে? মধুসূদনের মুখ লাল হয়ে উঠল। ধিক্ষা দিয়ে বলে উঠল, আচ্ছা যাও। রেগে বললে, দাও, আংটিগুলো ফিরিয়ে দাও। তখনই কুমু 3টে আংটি খুলে টিপায়ের ওপর রাখলে। মধুসূদন ধমক দিয়ে বললে,
যাও চলে। কুমু তক্ষণই চলে গেল। এইবার মধুসূদন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বললে সে অফিসেই যাবে। তখন কাজের সময় প্রায় উত্তীর্ণ। ইংরেজ কর্মচারীরা সকলেই চলে গেছে টেনিস খেলায়। উচ্চতন বড়বাবু দল উটি উটি করছে। এমন সময় মধুসূদন অফিসে উপস্থিত হয়ে একেবারে খুব কষে কাজে লেগে গেল। 6টা বাজলো, 7টা বাজলো, 8টা বাজলো, তখন খাতাপত্র বন্ধ হয়ে উঠে পড়ল। এতদিন মধুসূদন জীবনযাত্রায় কখনো কোনো খেইছিড় হতো না। প্রতিদিনের প্রতি মুহূর্ত নিশ্চিন্ত নিয়মে বাঁধা ছিল। আজ হঠাৎই একটা অনিশ্চিত এসে সব গোলমাল বাঁধিয়ে দিয়েছে। এই যে আজ অফিস থেকে বাড়ির দিকে চলেছে, রাত্রিটা যে ঠিক কীভাবে পার করবে তা সম্পূর্ণ অনিশ্চিত। মধুসূদন ভয়ে ভয়ে বাড়িতে এলো। আস্তে আস্তে আহার করলে। আহার করে তখনই সাহস হলো না শোবার ঘরে যেতে। প্রথমে কিছুক্ষণ বাইরের দক্ষিণের বারান্দায় পায়চারি করতে লাগলো। শোবার সময় 9টা বাজলো। তখন গেল অন্তঃপুরে। আজ ছিল দৃঢ়পণ, যথাসময়ে বিছানায় শোবে, কিছুতেই অন্যথা হবে না। শূন্য শোবার ঘরে ঢুকিয়ে মশারি খুলিয়ে একেবারে ঝপ করে বিছানার ওপর পড়লে। ঘুম আসতে চায় না। রাত্রি যতই নিবিড় হয় ততই ভেতরকার উপবাসী জীবনটা অন্ধকারে ধীরে ধীরে বেরিয়ে আসে। তখন তাকে তাড়া করবার কেউ নেই। পাহারাওয়ালা সকলেই ক্লান্ত। ঘড়িতে 1টা বাজল। চোখে একটুও ঘুম নেই। আর থাকতে পারলে না। বিছানা থেকে উঠে ভাবতে লাগলো কুমু কোথায়। বঙ্কু ফরাসের ওপর কড়া হুকুম। ফরাসখানা তালাচাবি দিয়ে বন্ধ। ছাদ ঘুরে এলো, কেউ নেই। পায়ের জুতো খুলে ফেলে নিচের তলায় বারান্দা বেয়ে ধীরে ধীরে চলে যেতে লাগলো। মতির মার ঘরের সামনে এসে মনে হলো যেন কথাবার্তার শব্দ। হতে পারে কাল চলে যাবে, তাই স্বামী স্ত্রীতে পরামর্শ চলছে। বাইরে চুপ করে দরজায় কান পেতে রইল। দুজনের গুনগুন আলাপ চলছে। কথা শোনা যায় না, কিন্তু স্পষ্টই বোঝা গেল 2টি মেয়ের গলা। তবে তো বিচ্ছেদের পূর্ব রাত্রেই মতির মায়ের সঙ্গে কুমুর মনের কথা হচ্ছে। রাগে ক্ষোভে ইচ্ছে করতে লাগলো লাথি মেরে দরজাটা খুলে ফেলে একটা কাণ্ড করে। কিন্তু নবীনটা তাহলে কোথায়? নিশ্চয়ই বাইরে। অন্তঃপুর থেকে বাইরে যাবার ঝিলমিল রাস্তা। লণ্ঠনে একটা টিমটিম আলো জ্বলছে। সেখানে এসে মধুসূদন দেখলে একখানা শাল গায়ে জড়িয়ে শ্যামা দাঁড়িয়ে। তার কাছে লজ্জিত হয়ে মধুসূদন রেগে উঠে বললে, কি করছো এত রাত্রে এখানে? শ্যামা উত্তরে বললে, শুয়েছিলুম। বাইরে পায়ের শব্দ শুনে মনে হলো, ভাবলাম বুঝি। মধুসূদন তর্জন করে বলল, হাসপর্দা বাড়ছে দেখছি। আমার সঙ্গে চালাকি করতে যেও না, সাবধান করে দিচ্ছি। যাও শুতে। শ্যামাসুন্দরী কয়েকদিন থেকেই একটু একটু করে তার সাহসের ক্ষেত্র বাড়িয়ে বাড়িয়ে চলছিল। আজ বুঝলে অসময়ে অজায়গায় পা পড়েছে। অত্যন্ত করুণ মুখে একবার সে মধুসূদনের দিকে চাইলে, তারপরে মুখ ফিরিয়ে আঁচলটা টেনে চোখ মুছলে। চলে যাবার উপক্রম করে আবার সে পিছন ফিরে দাঁড়িয়ে চলল। চালাকি করব না ঠাকুরপো, যা দেখতে পাচ্ছি তাতে চোখে ঘুম আসে না। আমরা তো আজ আসিনি, কতকালের সম্বন্ধ, আমরা সইব কী করে? বলে শ্যামা দ্রুত পদে চলে গেল। মধুসূদন একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপরে চলল বাইরের ঘরে। ঠিক একেবারে পড়ল চৌকিদারের সামনে। সে তখন টহল দিতে বেরিয়েছে। এমনি নিয়মেই কঠিন জাল যে নিজের বাড়িতে সে চুপি চুপি সঞ্চরণ করবে তারও জো নেই। চারিদিকে সতর্ক দৃষ্টির বুহ। রাজাবাহাদুর এই রাত্রে বিছানায় ছেড়ে খালি পায়ে অন্ধকারে বাইরের বারান্দার ভূতের মতো দাঁড়িয়েছে, এ যে একেবারে অভূতপূর্ব। প্রথমে দূর থেকে যখন চিনতে পারেনি, চৌকিদার বলে উঠেছিল, কন হ্যাঁ? কাছে এসে জিভ কেটে মস্ত প্রণাম করে বললে, রাজাবাহাদুর, কিছু হুকুম আছে? মধুসূদন বললে, দেখতে এলুম সব কিছু ঠিক মতো চলছে কিনা। কথাটা মধুসূদনের পক্ষে অসঙ্গত নয়। তারপরে মধুসূদন বৈঠকখানায় গিয়ে যা ভেবেছিল ঠিক তাই। নবীন বসবার ঘরে গদির ওপর তাকিয়া আঁচড়ে নিদ্রা নিচ্ছে। মধুসূদন ঘরে একটা গ্যাসের আলো জ্বেলে দিলে। তাতেও নবীনের ঘুম ভাঙল না। তাকে ঠেলা দিতেই ধরপড় করে জেগে উঠে সে বসল।
মধুসূদন তার কোনো রকম কৈফিয়ত তলব না করেই বললে, এক্ষুনি যা, বড় বউকে বলগে আমি তাকে শোবার ঘরে ডেকে পাঠিয়েছি। বলে তখনই সে অন্তঃপুরে চলে গেল। কিছুক্ষণ পরেই কুমু শোবার ঘরে এসে প্রবেশ করলে। মধুসূদন তার মুখের দিকে চাইলে। সাদাসিধে একখানে লাল পেড়ে শাড়ি পরা, শাড়ির প্রান্তটি মাথার ওপর টানা। এই নির্জন ঘরের অল্প আলোয় এ কি অপরূপ আবির্ভাব! কুমু ঘরের প্রান্তের সোফাটির ওপর বসলে। মধুসূদন তখনই এসে বসল মেঝের ওপরে, তার পায়ের কাছে। কুমু সংকুচিত হয়ে তাড়াতাড়ি উঠবার চেষ্টা করবা মাত্র মধুসূদন হাত ধরে টেনে বসালে। বললে, ওঠো না, শোনো আমার কথা, আমাকে মাপ করো, আমি দোষ করেছি। মধুসূদন এই অপ্রত্যাশিত বিনতি দেখে কুমু অবাক হয়ে রইল। মধুসূদন আবার বললে, নবীনকে মেজ বউকে রাজপুরে পাঠাবো, তাদের যেতে আমি বারণ করে দেব, তারা আমার সেবাতেই থাকবে। কুমু কি বলবে কিছু ভেবে পেলে না। মধুসূদন ভাবলে, নিজের মান খর্ব করে আমি বড় বউয়ের মান ভাঙব। হাত ধরে মিনতি করে বললে, আমি এখনই আসছি, বলো তুমি চলে যাবে না? কুমু বললে, না, যাব না। মধুসূদন নিচে চলে গেল। মধুসূদন যখন ক্ষুদ্র হয়, কঠোর হয়, তখন সেটা কুমুদিনীর পক্ষে তেমনই কঠিন হয়। কিন্তু আজ তার এই নম্রতা, আজ তার নিজেকে খর্ব করা, এর সম্বন্ধে কুমু যে কী উত্তর করবে তাতে সে ভেবেই পায় না। হৃদয়ের যে দান নিয়ে এসেছিল সে তো তা স্খলিত হয়ে পড়ে গেছে, আর তো তা ধুলো থেকে কুড়িয়ে নিয়ে কাজ চলবে না। আবার সে ঠাকুরকে ডাকতে লাগলো, প্রিয় প্রিয় আহর্ষি দেব স্বরূপ। খানিক বাদে মধুসূদন নবীন ও মতির মাকে সঙ্গে নিয়ে কুমুর সামনে উপস্থিত করলে। তাদের সম্বোধন করে বললে, কাল তোমাদের রজবপুরে যেতে বলেছিলাম, কিন্তু তার দরকার নেই। কাল থেকে বড় বউয়ের সেবায় আমি তোমাদের নিযুক্ত করে দিচ্ছি। শুনে ওরা দুজনেই অবাক হয়ে গেল। একে তো এমন হুকুম প্রত্যাশা করেনি, তারপরে এত রাত্রিরে ওদের ডেকে এনে কি কথা বলবার জরুরি দরকার ছিল? মধুসূদন ধৈর্য সবুর মানছিল না। আজ রাত্রিরেই কুমুর মনকে ফেরাবার জন্য উপায় প্রয়োগ করতে কার্পণ্য বা সংকোচ করতে পারলে না। এমন করে নিজের মর্যাদা ক্ষুণ্ণ সে জীবনে কখনো করেনি। সে যা চেয়েছিল তা পাবার জন্য তার পক্ষে সবচেয়ে দুঃসাধ্য মূল্য সে দিলে। তার ভাষায় সে কুমুকে বুঝিয়ে দিলে, তোমার কাছে আমি অসংকোচে হার মানছি। এইবার কুমুর মনে বড় একটা সংকোচ হলো। সে ভাবতে লাগলো, এই জিনিসটাকে কেমন করে সে গ্রহণ করবে। এর বদলে কি আছে তার দেবার? বাইরে থেকে জীবনে যখন বাধা আসে তখন লড়াই করবার জোর পাওয়া যায় না, তখন স্বয়ং দেবতাই হন সহায়। হঠাৎ সেই বাইরের বিরুদ্ধতা একেবারে নিরস্ত করে যুদ্ধ নামে, কিন্তু সন্ধি হতে চায় না। তখন বেরিয়ে পড়ে নিজের ভেতরের প্রতিকূলতা। কুমু হঠাৎ দেখতে পেলে মধুসূদন যখন উদ্ধত ছিল তখন তার সঙ্গে ব্যবহার অপ্রিয় হোক তবুও তা সহজ ছিল, কিন্তু মধুসূদন যখন নম্র হয়েছে তখন তার সঙ্গে ব্যবহার কুমুর পক্ষে বড় শক্ত হয়ে উঠল। তখন তার ক্ষুব্ধ অভিমানে আড়াল থাকে না, তার সেই ফরাসখানার আশ্রয়ে চলে যায়। এখন দেবতার কাছে হাত জোর করবার কোনো মানে নেই। মতির মাকে কোনো ছুতোই কুমু যদি রাখতে পারত তাহলে সে বেঁচে যেত, কিন্তু নবীন চলে গেলে হতবুদ্ধি মতির মাও আস্তে আস্তে চলল তার পেছনে। দরজার কাছে এসে একবার মুখ আড় করে উদ্বিগ্নভাবে কুমুদিনীর মুখের দিকে চেয়ে রইল। স্বামীর প্রসন্নতার হাত থেকে এই মেয়েটিকে এখন কে বাঁচাবে? মধুসূদন বললে, বড় বউ, কাপড় ছেড়ে শুতে আসবে না? মধুসূদন ধীরে ধীরে উঠে পাশে নাবার ঘরে গিয়ে দরজা বন্ধ করলে। মুক্তির মেয়াদ যতটুকু পারে বাড়িয়ে দিতে চায়। সে ঘরে দেওয়ালের কাছে একটা চৌকি ছিল, সেইটাতে বসে রইল। তার ব্যাকুল দেহটা যেন নিজের মধ্যে নিজের অন্তরাল খুঁজছে। মধুসূদন মাঝে মাঝে দেওয়ালের ঘড়িটার দিকে তাকায় আর হিসেব করতে থাকে কাপড় ছাড়বার জন্য কতটা সময় দরকার। ইতিমধ্যে আয়নাতে নিজের মুখটা দেখলে। মাথার তেলোর যে জায়গাটা কড়া চুলগুলো বেমানান রকম খাড়া হয়ে থাকে, বৃথা তার উপরে কয়েকবার বুরুষের চাপ লাগালে, আর গায়ের কাপড়ে অনেকখানি দিলে ল্যাভেন্ডার ঢেলে। 15 মিনিট গেল। বেশ বদলের পক্ষে এই সময়টা যথেষ্ট।
মধুসূদন চুপি চুপি করে একবার নাবার ঘরের দরজার কাছে কান দিয়ে দাঁড়ালো। ভেতরে নড়াচড়ার শব্দ নেই। মনে ভাবলে কুমু হয়তো চুলটার বাহার করছে, খোপাটা নিয়ে ব্যস্ত। মেয়েরা সাজ করতে ভালোবাসে, মধুসূদনেরও এই আন্দাজটা ছিল। অতএব সবুর করতেই হবে। 8 ঘন্টা হলো। মধুসূদন আর একবার দরজার ওপর কান লাগালে, এখনও কোনো শব্দ নেই। ফিরে এসে কেদারায় বসে পড়ে খাটের সামনে দেয়ালে বিলিতি যে ছবিটা টানানো ছিল তার দিকে চেয়ে রইল। হঠাৎ একসময় ধরপড় করে উঠে রুদ্ধদ্বারের দিকে দাঁড়িয়ে রইলে, বড় বউ, এখনও হয়নি? একটু পরেই আস্তে আস্তে দরজা খুলে এলো। কুমুদিনী বেরিয়ে এলো, যেন সে স্বপ্নে পাওয়া। সে কাপড় পরাই ছিল, তাই আছে। এ তো রাত্রে শোবার সাজ নয়। গায়ে একখানা প্রায় পুরো হাতাওয়ালা ব্রাউন রঙের সার্জের জামা, একটা লাল পেড়ে বাদামি রঙের আলোয়ানের আঁচল মাথার ওপর টেনে দেওয়া। দরজার একটা পাল্লায় বাঁ হাত রেখে যেন কি একটা দ্বিধায় ভেবে দাঁড়িয়েছিল। একখানি অপরূপ ছবি, নিটোল গৌরবর্ণ হাতে মকরমুখ প্লেট সোনার বালা, সেকেলে ছাঁচের। বোধ হয় এককালে তার মায়ের ছিল। এই মোটা ভারী বালা তার সুকুমার হাতকে যে ঐশ্বর্যের মর্যাদা দিয়েছে, সেটি ওর পক্ষে এত সহজ নয় যে ওই অলঙ্কারটা ওর শরীরে এতটুকু মাত্র আড়ম্বরের সুর দেয়নি। মধুসূদন ওকে আবার যেন নতুন করে দেখলে। ওর মহিমায় আবার সে বিস্মিত হলো। মধুসূদনের চিরার্জিত সমস্ত সম্পদ এতদিন পরে শ্রীলাভ করেছে, এ কথা না মনে করে সে থাকতে পারলে না। সংসারে যে সব লোকের সঙ্গে মধুসূদনের সর্বদা দেখা সাক্ষাৎ, তাদের অধিকাংশের চেয়ে নিজেকে ধন গৌরবে অনেক বড় মনে করা তার অভ্যেস। আজ গ্যাসের আলোতে শোবার ঘরের দরজার পাশে ওই যে মেয়েটি স্তব্ধ দাঁড়িয়ে, তাকে দেখে মধুসূদনের মনে হলো আমার যথেষ্ট ধন নেই। মনে হলো যদি রাজ চক্রবর্তীর সম্রাট হতুম তাহলে ওকে ঘরে মানাতো। যেন প্রত্যক্ষ দেখতে পেলে ওই স্বভাবটি জন্মাবধি লালিত একটি বিশুদ্ধ বংশমর্যাদার মধ্যে, অর্থাৎ এ যেন এর জন্মের পূর্ববর্তী বহু দীর্ঘকাল অধিকার করে দাঁড়িয়ে। সেখানে বাইরে থেকে সে যে প্রবেশ করতেই পারে না, সেইখানে আপন স্বাভাবিক সত্ত্ব নিয়ে বিরাজ করছে বিপ্রদাস। তাকেও ওই কুমুর মতো একটি আত্মবিস্মৃত সহজ গৌরব সর্বদা ঘিরে রয়েছে। মধুসূদন এই কথাটাই কিছুতেই সহ্য করতে পারে না। বিপ্রদাসের মধ্যে ঔদ্ধত্য একটুও নেই, আছে একটা দূরত্ব। অতি বড় আত্মীয় যে হঠাৎ এসে তার পিঠ চাপড়িয়ে বলতে পারে, কি হে, কেমন, এ যেন অসম্ভব। বিপ্রদাসের কাছে মধুসূদন মনে মনে কীরকম খাটো হয়ে থাকে, সেইটাই তার রাগ। সে যে সূক্ষ্ম কারণে কুমুর ওপরে মধুসূদন জোর খাটাতে পারছে না। আপন সংসারে যেখানে সবচেয়ে তার কর্তৃত্ব করবার অধিকার, সেইখানেই সে যেন সব থেকে হটে গিয়েছে। কিন্তু এখানে তার রাগ হয় না, কুমুর প্রতি আকর্ষণ দুর্নিবার বেগে প্রবল হয়ে ওঠে। আজ কুমুকে দেখে মধুসূদন স্পষ্টই বুঝলে কুমু তৈরি হয়ে আসেনি, একটা অদৃশ্য আড়ালের পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু কি সুন্দর, কি দীপ্যমান সুচিতা, শুভ্রতা, যেন নির্জন তুষার শিখরের ওপর নির্মল উষা দেখা দিয়েছে। মধুসূদন একটু কাছে এসে ধীর স্বরে বললে, শুতে আসবে না বড় বউ? কুমু আশ্চর্য হয়ে গেল। সে নিশ্চয় মনে করেছিল মধুসূদন রাগ করবে, তাকে অপমানের কথা বলবে। হঠাৎ একটা চিরপরিচিত সুর তার মনে পড়ে গেল। তার বাবা স্নিগ্ধ গলায় কেমন করে তার মাকে বড় বউ বলে ডাকতেন। সেজন্যে মনে পড়ল মা তার বাবাকে কাছে আসতে বাধা দিয়ে কেমন করে চলে গিয়েছিলেন। সেই মুহূর্তে তার চোখ ছলছল করে উঠল। মাটিতে মধুসূদনের পায়ের কাছে বসে পড়ে বলল, আমাকে মাফ করো। মধুসূদন তাড়াতাড়ি তার হাত তুলে ধরে চৌকির ওপর বসিয়ে দিলে। কি দোষ করেছ যে মাফ করব? কুমু বললে, এখন আমার মন তৈরি হয়নি, আমাকে একটু সময় দাও। মধুসূদনের মনটা শক্ত হয়ে উঠল। বললে, কিসের জন্য সময় দিতে হবে, বুঝিয়ে বলো। ঠিক বলতে পারছি না, কাউকে বুঝিয়ে বলা শক্ত।
মধুসূদন কণ্ঠে আর রস সইল না। সে বললে, কিছুই শক্ত না, তুমি বলতে চাও আমাকে তোমার ভালো লাগছে না। কুমুর পক্ষে মুশকিল হলো, কথাটা সত্যি অথচ সত্যি নয়। হৃদয়ের ভরে নৈবেদ্য দেবার জন্য সে পণ করে আছে, কিন্তু সে নৈবেদ্য এখনও এসে পৌঁছল না। মন বলছে একটু সবুর করলেই, পথে বাধা না দিলে এসে পৌঁছবে। দেরি যে আছে তাও নয়, তবুও এখনও ডালা যে শূন্য সে কথা মানতেই হবে। কুমু বললে, তোমাকে ফাঁকি দিতে চাইনে বলেই বলছি, আমাকে একটু সময় দাও। মধুসূদন ক্রমেই অসহিষ্ণু হতে লাগলো। কড়া করেই বললে, সময় দিলে কি সুবিধে হবে? তোমার দাদার সঙ্গে পরামর্শ করে স্বামীর ঘর করতে চাও? মধুসূদনের তাই বিশ্বাস। সে ভেবেছে বিপ্রদাসের অপেক্ষাতেই কুমুর সমস্ত ঠেকে আছে। দাদা যেমনটি চালাবে ও তেমনটি চলবে। বিদ্রুপের সুরে বললে, তোমার দাদা তোমার গুরু? কুমুদিনী তখনই মাটি থেকে উঠে দাঁড়িয়ে বললে, হ্যাঁ, আমার দাদা আমার গুরু। তার হুকুম না হলে আজ কাপড় ছাড়বে না, বিছানায় শুতে আসবে না, তাই নাকি? কুমু হাতের মুঠো শক্ত করে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে টেলিগ্রাফ করে হুকুম আনাই? রাত অনেক হলো। কুমু কোনো জবাব না দিয়ে ছাদে যাবার দরজার দিকে চলল। মধুসূদন গর্জন করে ধমকে উঠে বললে, যেও না বলছি। কুমু তখনই ফিরে দাঁড়িয়ে বললে, কি চাও বলো? এক্ষুনি কাপড় ছেড়ে এসো। ঘড়ি তুলে বললে, 5 মিনিট সময় দিচ্ছি। কুমু তখনই নাবার ঘরের দিকে কাপড় ছেড়ে শাড়ির ওপর একখানা মোটা চাদর জড়িয়ে এলো। এখন দ্বিতীয় হুকুমের জন্য তার অপেক্ষা। মধুসূদন দেখে বেশ বুঝলে এই ওর রণসাজ। রাগ বেড়ে উঠল, কিন্তু কি করতে হবে ভেবে পেল না। প্রবল ক্রোধের মুখে মধুসূদনের মনে ব্যবস্থা বুদ্ধি থাকে, তাই সে ধমকে গেল। বললে, এখন কি করতে চাও আমাকে বলো? তুমি যা বলবে তাই করব। মধুসূদন হতাশ হয়ে বসে পড়ল চৌকিতে। ওই চাদরে জড়ানো মেয়েটিকে দেখে মনে হলো এ যেন বিধবার মূর্তি। ওর স্বামী আর ওর মাঝখানে যেন নিস্তব্ধ মৃত্যুর সমুদ্র। তর্জন করে এ সমুদ্র পার হওয়া যায় না। পালে কোন হাওয়া লাগলে তরি ভাসবে, কোন দিকে গিয়ে ভাসবে। চুপ করে বসে রইল। ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর একটুও শব্দ নেই। কুমুদিনী ঘর থেকে বেরিয়ে গেল না, আবার ফিরে বাইরের অন্ধকারের দিকে চোখ মেলে ছবির মতো দাঁড়িয়ে রইল। রাস্তার মোড় থেকে একটা মাতালের গদগদ কণ্ঠের গানের আওয়াজ শোনা যাচ্ছে। তার প্রতিবেশী আস্তা বলে একটা কুকুর বাচ্চাকে বেঁধে রেখেছে, রাত্রির শান্তি বুলিয়ে দিচ্ছে। উঠছে তার অশান্ত আর্তনাদ। সময় একটা অতল স্পর্শ গর্তের মধ্যে শূন্য হয়ে যেন হাঁ করে আছে। মধুসূদনের সংসারের কলের সমস্ত চাকাই যেন বন্ধ। কাল তার অফিসের অনেক কাজ, ডাইরেক্টরদের মিটিং, কতগুলো কঠিন প্রস্তাব, অনেকের বাধা সত্ত্বেও কৌশলে পার করিয়ে আনতে হবে। সে সমস্ত জরুরি ব্যাপার আছে তার কাছে একেবারে ছায়ার মতো। আগে হলে কালকের দিনের কার্যপ্রণালী আজ রাত্রে নোট বইয়ে টুকে রাখত। সব চিন্তা দূর হয়ে গেল। জগতে যে কঠিন সত্য সুনিশ্চিত হচ্ছে, চাদরে দিয়ে ঢাকা ওই মেয়ে। ঘরের থেকে বেরিয়ে যাবার জন্য স্তব্ধ দাঁড়িয়ে। খানিক বাদে মধুসূদন একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললে। ঘরটা যেন ধ্যান ভেঙে চমকে উঠল। দ্রুত চৌকি থেকে উঠে কুমুর কাছে গিয়ে বললে, বড় বউ, তোমার মন কি পাথরে গড়া? ওই বড় বউ শব্দটা কুমুর মনে মন্ত্রের মতো কাজ করে। নিজের মধ্যে তার মায়ের জীবনের অনুবৃত্তি হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে। এই ডাকে তার মা কতদিন কত সহজে সাড়া দিয়েছিলেন, তারই অভ্যাসটা যেন কুমুর রক্তের মধ্যে। তাই চকিতে সে মুখ ফিরিয়ে দাঁড়ালো। মধুসূদন গম্ভীর কাতরতার সঙ্গে বললে, আমি তোমার অযোগ্য, কিন্তু আমাকে কি দয়া করবে না? কুমুদিনী ব্যস্ত হয়ে বলে উঠল, ছি ছি, অমন করে বলো না। মাটিতে পড়ে মধুসূদনের পায়ের ধুলো নিয়ে বললে, আমি তোমার দাসী, আমাকে তুমি আদেশ করো। মধুসূদন তাকে হাত ধরে তুলে নিয়ে বুকে চেপে ধরলে। বললে, না, তোমাকে আদেশ করব না, তুমি আপন ইচ্ছেতে আমার কাছে এসো। কুমুদিনী মধুসূদনের বাহুবন্ধনে হাঁপিয়ে উঠল, কিন্তু নিজেকে ছাড়াবার চেষ্টা করলে না। মধুসূদন রুদ্ধপ্রায় কণ্ঠে বললে, না, আমাকে আদেশ করবে না, তবু তুমি আমার কাছে এসো। এই বলে কুমুদিনীকে ছেড়ে দিলে।
কুমুদিনীর গৌরবর্ণ মুখ লাল হয়ে উঠেছে। সে চোখ নিচু করে বললে, তুমি আদেশ করলে আমার কর্তব্য সহজ হয়। আমি নিজে ভেবে কিছু করতে পারিনি। আচ্ছা, তুমি তোমার ওই গায়ের চাদরখানা খুলে ফেলো, ওটাকে আমি দেখতে পারছি না। সসংকোচে কুমুদিনী চাদরখানা খুলে ফেললে। গায়ে ছিল একখানি ডুরের শাড়ি, সরু পাড়ের। কালো ডোরার ধারগুলো কুমুদিনীর তনু দেহটিকে ঘিরে যেন তারারেখার ঝর্ণা। থেমে আছে মনে হয় না, কেবলই যেন চলছে। যেন কোনো একটি কালো দৃষ্টি আপন অশান্ত গতির চিহ্ন রেখে রেখে ওর অঙ্গে ঘিরে ঘিরে প্রদক্ষিণ করছে। কিছুতেই শেষ করতে পারছে না। মুগ্ধ হয়ে গেল মধুসূদন। অথচ সেই মুহূর্তেই একটু লক্ষ্য না করে থাকতে পারলে না ওই শাড়িটি এখানকার দেওয়া নয়। মধুসূদনকে যতই মানানো হোক না কেন, এত দাম তুচ্ছ, এবং এটা ওর বাপের বাড়ির। ওই নাবার ঘরের সংলগ্ন কাপড় ছাড়বার ঘরে আছে দেরাজগুলো মেহগিনি কাঠের মস্ত আলমারি, তার আয়না দেওয়া পাল্লা, বিবাহের পূর্ব হতেই নানান রকম দামি কাপড়ে ঠাসা। সেগুলির ওপরে লোভ নেই। মেয়ের এত গর্ব মনে পড়ে গেল সেই 3টে আংটির কথা। অসহ্য ঔদাসীন্যে তাকে কুমু গ্রহণ করেনি। অথচ এই লক্ষ্মী ছাড়া নীলার আংটিটার জন্য এত আগ্রহ। বিপ্রদাস আর মধুসূদনের মধ্যে কুমুর মমতার কত মূল্যভেদ। চাদর খোলাবার সেই সমস্ত কথা দমকা ঝড়ের মতো কুমুর মনকে ধাক্কা দিলে। কিন্তু হায়রে, কি সুন্দর, কি আশ্চর্য সুন্দর! আর এই দৃপ্ত অবজ্ঞা, সেও যেন ওর অলঙ্কার। এই মেয়েই তো পারে ঐশ্বর্যকে অবজ্ঞা করতে। সহজ সম্পদে মহীয়সী হয়ে জন্মেছে। ওকে ধনের দাম কষতে হয় না, হিসেব রাখতে হয় না। মধুসূদন ওকে কী দিয়ে লোভ দেখাতে পারে? মধুসূদন বললে, যাও, তুমি শুতে যাও। কুমু ওর মুখের দিকে চেয়ে রইল। নীরব প্রশ্ন করলে, এই যে, তুমি আগে বিছানায় যাবে না? মধুসূদন দৃঢ়স্বরে পুনরায় বললে, যাও, আর দেরি করো না। কুমু বিছানায় যখন প্রবেশ করলে, মধুসূদন শোভার উপরে বসে বললে, এইখানে বসে রইলুম, যদি আমাকে ডাকো তবেই যাব। বৎসরের পর বৎসর অপেক্ষা করতেও রাজি আছি। কুমুর সমস্ত গা এলো ঝিমঝিম করে। এ কি তার পরীক্ষা? কার দরজায় সে আজ মাথা ঠুকবে? দেবতা তো তাকে সাড়া দিলেন না। যে পথ দিয়ে সে এখানে এলো সেটা একেবারেই ভুল পথ। বিছানায় বসে বসে মনে মনে সে বললে, ঠাকুর, তুমি আমাকে কখনো ভোলাতে পারো না। এখনও তোমাকে বিশ্বাস করব। ধ্রুবকে তুমিই বনে এনেছিলে, বনের মধ্যে তাকে দেখা দেবে বলে। সেই নিস্তব্ধ ঘরে আর শব্দ নেই। রাস্তার মোড়ে সেই মাতালটার গলা আর শোনা যায় না। কেবল সেই বন্দি কুকুরটা, যদিও শান্ত, তবুও মাঝে মাঝে আর্তনাদ করে উঠছে। অল্প সময়কেও অনেক সময় মনে হয় স্তব্ধতার ভারগ্রস্ত প্রহর যেন নড়তেই পারছে না। এই কি তার দাম্পত্যের অনন্তকালের ছবি? দুপারে দুজনের নীরব বসে, রাত্রির শেষ নেই, মাঝখানে একটা অলঙ্ঘনীয় নিস্তব্ধতা। অবশেষে একসময় কুমু তার সমস্ত শক্তিকে সংহত করে বিছানা থেকে বেরিয়ে এসে বললে, আমাকে অপরাধিনী করো না। মধুসূদন গম্ভীরভাবে বললে, কি চাও বলো, কি করতে হবে? শেষ কথাটুকু পর্যন্ত একেবারে নিগড়ে বেরিয়ে হতে চায়। কুমু বললে, শুতে এসো। কিন্তু একেই কি বলে জিত? পরের দিন সকালে মতির মা যখন কুমুর জন্য 1 বাটি দুধ নিয়ে এলো, দেখলে কুমুর 2 চোখ লাল, ফুলে আছে, মুখের রং হয়েছে বাঁশের মতো। সকালে ছাদের যে কোণে আসন পেতে পূব দিকে মুখ করে সে মানসিক পূজায় বসে ভেবেছিল এখানেই কুমুকে দেখতে পাবে, কিন্তু আজ সেখানে নেই। সিঁড়ি দিয়ে উঠেই যে একটুখানি ছিল ছাদ, সেইখানে দেওয়ালের গায়ে অবসন্নভাবে ঠেসান দিয়ে সে মাটিতে বসে। আজ বুঝি ঠাকুরের ওপর রাগ হয়েছে। নিরপরাধ ছেলেকে নিষ্ঠুর বাপ যখন অকারণে মারে, তখন সে যেমন কিছুই বুঝতে পারে না, অভিমান করে আঘাত গায়ে পেতে নেয়। প্রতিবাদ করবার চেষ্টা করতেও মুখে বাঁধে। ঠাকুরের ওপরে কুমুর আজ সেই রকম ভাব। সে আহ্বানকে সে দৈব বলে মেনেছিল,
সে কি তার এই অসুচিতার মধ্যে, এই আন্তরিক অসতীত্বে? ঠাকুর নারী বলি চান বলে শিকার ভুলিয়ে এনেছেন নাকি? যে শরীরটার মধ্যে মন নেই সেই মাংসপিণ্ডটাকে করবেন তার নৈবেদ্য? আজ কিছুতেই ভক্তি জাগল না। এতদিন কুমু বারবার করে বলেছে, আমাকে তুমি সহ্য করো। আজ বিদ্রোহিণী মন বলছে, তোমাকে আমি সহ্য করব কি করে? কোন লজ্জায় আনবো তোমার পূজা? তোমার ভক্তিকে নিজে না গ্রহণ করে তাকে বিক্রি করে দিলে কোন দাসীর হাটে? যে হাটে মাছ মাংসের দরে মেয়ের বিক্রি হয়, যেখানে নির্মাল্য নেবার জন্য কেউ শ্রদ্ধার সঙ্গে পূজার অপেক্ষা করে না, ছাগলকে দিয়ে ফুলের বন মুড়িয়ে খাইয়ে দেয়। মতির মা যখন দুধের খাবার জন্য অনুরোধ করলে, কুমু বললে থাক। মতির মা বললে, কেন থাকবে কেন? আমার দুধের বাড়ির অপরাধ কি? কুমু বললে, এখনো স্নান করিনি, পুজো করিনি। মতির মা বললে, যাও তুমি স্নান করতে, আমি অপেক্ষা করে থাকব। কুমু স্নান সেরে এলো। মতির মা ভাবলে এইবার সে খোলা ছাদের কোণটায় গিয়ে বসবে। কুমু মুহূর্তের জন্য অভ্যাসের টানে ছাদের দিকে পা বাড়িয়েছিল, গেল না। ফিরে আবার সে মাটিতে এসে বসল। তার মন তৈরি হলো না। মতির মা কুমুকে জিজ্ঞাসা করলে, দাদার চিঠি আসেনি? চিঠি খুব সম্ভবত এসেছে মনে করেই আজ খুব ভোরে মতির মা নিজে লুকিয়ে অফিস ঘরে চিঠির দেরাজ টানতে গিয়ে দেখলে সেটা চাবি দিয়ে বন্ধ। অতএব এখন থেকে চুরির ওপর বাটবাড়ি করবার রাস্তা আটক হলো। মতির মা বললে, ঠিক বলতে পারিনি, খবর নিয়ে দেখব। এমন সময় হঠাৎ শ্যামা এসে উপস্থিত। বললে, বউ, তোমাকে এমন শুকনো দেখেছে, অসুখ করেনি তো? কুমু বললে, না। বাড়ির জন্য মন কেমন করছে? আহা, তা তো হতেই পারে। তা তোমার দাদা তো আসছেন, দেখা হবে। কুমু চমকে উঠে শ্যামার মুখের দিকে উৎসুক দৃষ্টিতে চাইলে। মতির মা জিজ্ঞাসা করলে, এ খবর তুমি কোথায় পেলে বকুল ফুল? ওই শোনো, এ তো সবাই জানে। আমাদের রান্নাঘরে পার্বতী যে বললে, ওর বাপের বাড়ির সরকার এসেছিল রাজা বাহাদুরের কাছে বউয়ের খবর নিতে। তার কাছে শুনেছে চিকিৎসার জন্য বউয়ের দাদা আজকালের মধ্যেই কলকাতা আসছেন। কুমু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলে, তার ব্যায়াম কি বেড়েছে? তা তো বলতে পারি নে, তবে এমন কিছুর ভাবনার নেই, তা শুনে এলুম। শ্যামা বুঝেছিল ও দাদার খবর মধুসূদন কুমুকে দেয়নি। যে বউয়ের মন পায়নি, পাছে সে বাড়িমুখো হয়ে আরও অন্যমনস্ক হয়। কুমুর মনটাকে উস্কুসিয়ে দিয়ে বললে, তোমার দাদার মতো মানুষ হয় না, এ কথা সবার কাছে শুনি। বকুল ফুল, চলো, দেরি হয়ে যাচ্ছে, ভাড়া দিতে হবে। আপিসে রান্না চড়াতে দেরি হলে মুশকিল বাঁধবে। মতির মা দুধের বাটিটা আর একবার কুমুর কাছে এগিয়ে দিয়ে বললে, দিদি, দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে ফেলো লক্ষ্মীটি। এবার কুমু দুধ খেতে আপত্তি করলে না। মতির মা কানে কানে জিজ্ঞাসা করলে, ভাড়ার ঘরে যাবে আজ? কুমু বললে, আজ থাক, গোপালকে আমার কাছে একবার পাঠিয়ে দিও। একটা কালো কঠোর ক্ষুধিত জরা বাহির হয়ে কুমুকে গ্রাস করছে রাহুর মতো। যে পরিণত বয়স স্নিগ্ধ, শান্ত, শুভ্র, সুগভীর, এ তো তা নয়। যা লালায়িত, যার সংযমের শক্তি শিথিল, যার প্রেম বিষয়াশক্তির স্বজাতীয়, তারই সেদাক্ত স্পর্শে কুমুর এত বিতৃষ্ণা। ওর স্বামীর বয়স বেশি বলে কুমুর কোনো আক্ষেপ ছিল না, কিন্তু সেই বয়স নিজের মর্যাদা ভুলেছে বলে তার এই পীড়া। সম্পূর্ণ আত্মনিবেদন একটা ফলের মতো। আলো হাওয়ার মুক্তির মধ্যে সে পাকে, কাঁচা ফলকে জাঁতায় পিষলে তো পাকে না। সময় পেল না বলেই আজ ওদের সম্বন্ধ কুমুকে এমন করে মারছে, এত অপমান করছে। কোথায় পালাবে? মোদির মাকে ওই যে বললে, গোপালকে ডেকে দাও। সে হচ্ছে পালাবার পথ খোঁজা। বৃদ্ধ সুচিতার কাছ থেকে নবীন নির্মলতার মধ্যে, দূষিত নিঃশ্বাস বাষ্প থেকে ফুলের বাগানের হাওয়া। একটা পাতলা তুলো ভরা ছিটের জামার গায়ে দিয়ে হাবলু সিঁড়ির দরজার কাছে এসে ভয়ে ভয়ে দাঁড়ালো। ওর মায়ের মতো বড় বড় কালো চোখ, তেমনি জল ভরা মেঘের মতো সরস শ্যামলা রং, গাল দুটো ফুলো ফুলো, প্রায় ন্যাড়া করে দেওয়া চুল ছাটা। কুমু উঠে গিয়ে
সংকুচিত হাবলুকে টেনে এনে বুকে চেপে ধরে বললে, দুষ্টু ছেলে, এ দুদিন আসুনি কেন? হাবলু কুমুর গলা জড়িয়ে ধরে কানে কানে বললে, জ্যাঠাইমা তোমার জন্য কি এনেছি বলো দেখি। কুমু তার গালে চুমু খেয়ে বললে, মানিক এনেছো গোপাল? আমার পকেটে আছে। আচ্ছা তবে বের করো। তুমি বলতে পারলে না। আমার বুদ্ধি নেই, যা চোখে দেখি তাও বুঝতে পারিনি, যা না দেখি তা তো আরোই ভুল বুঝি। তখন হাবলু খুব আস্তে আস্তে পকেট থেকে ব্রাউন কাগজের একটা পুটলি বের করে কুমুর কোলের ওপর রেখে দিয়ে দৌড়ে পালাবার উপক্রম করলে। না, তোমাকে পালাতে দেব না। পুটলিটা হাত দিয়ে চাপা দিয়ে ব্যস্ত হয়ে হাবলু বললে, তাহলে এখনই দেখো না। না, ভয় নেই, তুমি চলে গেলে তখন খুলব। আচ্ছা জ্যাঠাইমা, তুমি জ্যাঠাই বুড়িকে দেখেছ? কি জানি, হয়তো দেখে থাকবো, কিন্তু চিনতে সময় লাগে। একতলার উঠোনের পাশে কয়লার ঘরের সন্ধ্যের সময় চামচিকের পিঠে চড়ে সে আসে। চামচিকের পিঠে চড়ে সে আসে? ইচ্ছে করলে সে খুব ছোট হতে পারে, চোখে প্রায় দেখাই যায় না। সেই মন্তরটা তার কাছে শিখে নিতে হবে তো। কেন জ্যাঠাইমা? আমি যদি পালাবার জন্য কয়লার ঘরে ঢুকি, তবুও সে আমাকে দেখতে পাওয়া যায়? হাবলু ওই কথাটার কোনো মানে বুঝতে পারলে না। বললে, কয়লার মধ্যে সিঁদুরের কৌটো লুকিয়ে রেখেছে। সেই সিঁদুরের কোথা থেকে আনছে জানো? বোধ হয় জানি। আচ্ছা বলো দেখি। ভোরবেলাকার মেঘের ভেতর থেকে। হাবলু থমকে গেল। তাকে ভাবিয়ে দিলে। বিশেষ সংবাদদাতা তাকে সাগর পাড়ের দ্বৈতপুরীর কথা বলেছিল, কিন্তু জ্যাঠাইমা কথাটার মনে হলো বিশ্বাসযোগ্য, তাই কোনো বিরুদ্ধ তর্ক না তুলে বললে, যে মেয়ে সেই কৌটো খুঁজে বের করে সিঁদুর টিপ কপালে পড়বে সে হবে রাজরানী। সর্বনাশ! কোনো হতভাগিনী খবর পেয়েছে নাকি? সেজ পিসিমার মেয়ে খুদি জানে। বুড়ি নিয়ে ছন্নু যখন সকালে কয়লা বের করতে যায়, রোজ খুদি সেইখানে যায়। ও একটুও ভয় করে না। ও যে ছেলে মানুষ, তাই রাজরানী হতেও ভয় নেই। বাইরে ঠান্ডা উত্তরে হাওয়া দিচ্ছিল, তাই মতিকে নিয়ে কুমু ঘরে গেল। সেখানে সোফায় বসে ওকে কোলে তুলে নিল। পাশে তোপায়ের ছোট্ট রূপোর থালিতে রাখা ছিল শীতকালের ফুল, গাঁদা, কুন্দ, দোপাটি, জবা। প্রতিদিনের জোগান মতো এই ফুলই মালির তোলা। কুমু ছাদের কোণে বসে সূর্যোদয়ের দিকে মুখ করিয়ে দেবতাকে উৎসর্গ করে দেবে বলে এরা অপেক্ষা করে আছে। আজ তার এই অনিবেদিত ফুল থালা শুদ্ধ নিয়ে সে হাবলুর কাছে ধরলে। বললে, নেবে ফুল? হ্যাঁ নেব। কি করবে বলো তো? পুজো পুজো খেলবো। কুমুর কোমরে একটা সিল্কের রুমাল গোঁজা ছিল, সেটাতে ফুলগুলো বেঁধে দিয়ে ওকে চুমু খেয়ে বললে, এই নাও। মনে মনে ভাবলে, আমারও পুজো পুজো খেলা হলো। বললে, গোপাল, এর মধ্যে কোন ফুল তোমার সবচেয়ে ভালো লাগে বলো দেখি। হাবলু বলে, জবা। কেন জবা ভালো লাগে বলবো? বলো দেখি। ও যে ভোর না হতেই জ্যাঠাই বুড়ির সিঁদুরের কৌটো থেকে রং চুরি করে এনেছে। হাবলু খানিকক্ষণ গম্ভীর হয়ে বসে রইলে। ভাবলে, হঠাৎ বলে উঠলে, জ্যাঠাইমা, জবা ফুলের রং ঠিক তোমার শাড়ির ওই লাল পাড়ডার মতো। এইটুকুতেই ওর মনে সব কথা বলা হয়ে গেল। এমন সময় হঠাৎ পেছনে দেখে মধুসূদন। পায়ে শব্দ পাওয়া যায়নি। তখন অন্তঃপুরে বসবার সময় নয়। এই সময়টাতে বাইরের অফিস ঘরে ব্যবসা ঘটিত কর্মের যত উচ্ছিষ্ট পরিশিষ্ট এসে জোটে। এই সময় দালাল আসে, উমেদার আসে, যত রকম খুচরো কাগজ খবর কাগজপত্র নিয়ে সেক্রেটারি আসে। আসল কাজের চেয়ে এইসব উপরি কাজের ভিড় কম নয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। বেঙ্গলি ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আরও কী শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও কী শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান
সেগুলোই পার্ট দেওয়ার। অবশ্যই বেঙ্গলি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমি উৎসাহিত হই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।